এ কি ফুলকুমারী, তুমি তুমি এখানে কেন এসেছো? কেন তুমি বলো না যে আমি তোমার বন্ধু, আর বন্ধুর সাথে আমি দেখা করতে আসতে পারি না নাকি? ও আচ্ছা, তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখা করতে এসেছি। আমার মনে হচ্ছিল তুমি মনে মনে চাইছো যে আমি তোমার সাথে দেখা করতে আসি, আর তাই তো আমি প্রাসাদে থাকতে পারলাম না, চলে এলাম। কিন্তু তোমার এমন উদ্বিগ্ন কেন দেখাচ্ছে? তুমি কি আমাকে দেখে ভয় পেয়েছো, নাকি তোমার কিছু হয়েছে? আমি তো তোমার বন্ধু, আমাকে তুমি বলতেই পারো, কিন্তু কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? না না, কি হবে, কিছুই হয়নি। তুমি এসেছো ভালোই করেছো, তুমি এসেছো ভালোই করেছো। বুঝলাম না এই ফুলকুমারীটা কেন এলো। ও তো কখনো কোনোদিন আমাদের এখানে আসেনি। নিশ্চয় নিশ্চয় আজ এসেছে কোনো মতলব নিয়ে। ওর কাছ থেকে যতটা সম্ভব আমাকে দূরে থাকতে হবে। আমি বুঝতে পারছি উর্মিমালা, আমি আসাতে তোমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, আর এই ভয়টাই হবে আমার সব থেকে বড় অস্ত্র। আর তোমাকে ভয় দেখিয়ে তোমাকে দিয়ে সব সত্যিটা আমি বের করে নেব। উর্মিমালা, আমি শুধু শুধু আসিনি, আরও একটি খবর দেওয়ার জন্য তোমার কাছে আমি এসেছি। আসলে তোমার যে খাসদাসীটা আছে না, তাকে তো নজরবন্দি করা হয়েছে, কারণ সে এক তন্ত্রমাতার আস্তানায় গিয়ে অশুভ শক্তির সাহায্য নিয়ে আমার এবং আমাদের রাজপ্রাসাদের ক্ষতি করতে চাইছিল। আর হ্যাঁ, সাথে নাকি আরও একজন ছিল, সেও নাকি আমাদের ক্ষতি চায়। তবে দাসীকে যেহেতু একবার ধরতে পেরেছি, তাহলে তার সাথে থাকা তাকেও ধরতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। এ কি, এটা কি বলছে এই ফুলকুমারী? দাসীকে দাসীকে রাজপ্রাসাদে নজরবন্দি করে রাখা হয়েছে। তাহলে তো আমি ফেঁসে যাব। দাসী যদি কোনোভাবে কোনো আঘাতে পড়ে আমার সব কথা বলে দেয়, না না, এভাবে ভয় পেলে চলবে না। আমাকে বুদ্ধি করে কাজ করতে হবে, যেন কোনোভাবে কেউ আমাকে ফাঁসাতে না পারে। ফুলকুমারী, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। চলো আমরা দুজন বন্ধু মিলে একসাথে বসে গল্প করি। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি অনেক বুদ্ধি নিয়ে চলো উর্মিমালা, তাই তো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো। কিন্তু উর্মিমালা, তুমি কোনোভাবেই তোমার শাস্তি থেকে মুক্তি পাবে না, কোনোভাবেই না। আমি তোমাকে যে করেই হোক ধরেই ছাড়বো। আর ওই দাসীকে যেহেতু ধরতে পেরেছি, তোমাকে ধরতেও আমার খুব বেশি একটা সময় লাগবে না। কি হলো কি ফুলকুমারী, তুমি চুপ করে আছো কেন? চলো আমরা গিয়ে গল্প করি কিছুক্ষণ। না না, আজ আর গল্প করব না। ওদিকে আবার রাজকুমার আমাকে খুঁজবে, তাকে না বলেই চলে এসেছি। আমি তো তার চোখের আড়াল হলে সে একেবারে অস্থির হয়ে ওঠে, আমাকে চোখে হারায় সে। আমি যাই বরং, কেমন? কি কইতাছো কি বউ? এত কিছু কইটা গেছে রাজপ্রাসাদে? তবে আর কইতাছে কি গো, আমি আর দাসী মিলে রাজবধূকে সাহায্য করতাছি, যেন রাজবধূ রাজকুমার প্রতাপের মনটা গলাইতে পারে, তাকে পরিবর্তন করতে পারে। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার আমার মনে হইতাছে রাজকুমার প্রতাপের মন গলানোটা এত সহজ হইব না। কারণ সে তো ফুলকুমারীকে ভালোবাসে, সে কোনোভাবেই রাজবধূকে স্ত্রী মর্যাদা দিবে না। তবে আমার কিন্তু সেইটা মনে হয় না গো। আমাগো রাজবধূ অনেক বুদ্ধিমতী একখানা মাইয়া, সে ঠিক রাজকুমার প্রতাপের মনে জায়গা কইরা নিব। আর ইতিমধ্যেই তো রাজকুমার প্রতাপরে সবাই মিলা এমন ভাবে নাজেহাল করা শুরু করে দিয়েছে যে রাজকুমার শুধুমাত্র ফুলকুমারীরে ভুইলা এখন রাজবধূর কথায় চিন্তা করতে ব্যস্ত রইছে। আর এইভাবে যদি কিছুদিন চালানো যায়, তাহলে দেখবা ঠিকই তিনি রাজবধূরে ভালোবাসতে শুরু কইরা দিছে। যদি সেইটাই হয় তাহলে তো ভালোই হইব। আমিও চাইতাছি যে রাজকুমার প্রতাপ আমাদের রাজবধূকে নিয়া সুন্দরভাবে সুখে শান্তিতে সংসারটা করুক। হয়, ঠিকই কইছো। বিধাতাকে ডাকো, বুঝলে তো? বিধাতা চাইলে কি না সম্ভব। আমরা তো সবাই মিলা চেষ্টা কইরাই যাইতাছি যে রাজকুমার প্রতাপের মন থেকে যেন ফুলকুমারীরে ভুলাইয়া আমাদের রাজবধূর জন্য জায়গা তৈরি করতে পারি। আর আমাদের রাজবধূ দেখবা ঠিক সেই কাজে সফল হইবই, কারণ রাজবধূর মনের মধ্যে জোর আছে, শক্তি আছে। সে ঠিক তার ভালোবাসার মানুষে তার নিজের কইরা নিব, আর সে নিজে রাজবধূর জায়গায় অধিষ্ঠিত হইব, আর ওই কারাগার থেকেও মুক্ত হইব। দেখো,
তান্ত্রিক বাবা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। আমাকে বলল সে নাকি বিশেষ একটি কাজে যাচ্ছে, কিন্তু কি এমন বিশেষ কাজ? আর আমি তো শুনলাম ওই ফুলকুমারীর নাকি তন্ত্রমাতাকে ধ্বংস করে দিয়েছে, আর যে ধ্বংস হয়ে গেছে তাকে নিয়ে কি করবে তান্ত্রিক বাবা? তান্ত্রিক বাবাকে এত করে বললাম আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু সে তো কোনোভাবেই আমাকে সাথে নিয়ে গেল না। কি পরিকল্পনা করছেন উনি সেটাই তো বুঝতে পারছি না। তবে আর কি, এখন তার জন্য অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমাকে বরং তার জন্য অপেক্ষাই করতে হবে। সে ফিরে আসার পর বুঝতে পারবো যে সে ঠিক কী করতে চাইছে। তবে আমি এটা বুঝতে পারছি যে সে এমন কিছু একটা করবে যে এবার ওই অশুভ শক্তিকে কোনো শুভ শক্তি পরাজিত করতে পারবে না। কিন্তু আমি যে ফুলকুমারীর এখন পর্যন্ত কিছু করতে পারলাম না, আর এটাই আমার ব্যর্থতা। যে ফুলকুমারীর জন্য আমি আমার সাধারণ জীবন ছেড়ে আমি তন্ত্র সাধনা করতে শুরু করলাম, তার কিছুই করতে পারলাম না। তবে এবার আমাকে কিছু না কিছু করতেই হবে। তান্ত্রিক বাবা ফিরলে বাবার সাথে আমার ভালোভাবে কথা বলতে হবে। আমি ফুলকুমারী আর রাজকুমারকে কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। ওদিকে তান্ত্রিক সেই রাক্ষসী ফুলটি একটি গাছে ঝুলিয়ে দেয়। এই তো, এবার আমার কাজ শেষ। থাকো তুমি গাছে ঝুলে থাকো। আমি জানি এখন তোমার কার্যক্ষমতা অনেক কম, তবে খুব তাড়াতাড়ি তোমার মধ্যে কার্যক্ষমতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আর তার জন্য আমাকে আরো একটি কাজ করতে হবে, আর সে কাজটি সম্পূর্ণ করে আমি এখান থেকে যাব। তারপর আমি দূর থেকে তোমার মধ্যে শক্তি সঞ্চয় করব, আর তোমাকে অনেক অনেক শক্তির অধিকারী হয়ে উঠতে হবে, কারণ তুমিই পারবে শুভ শক্তির বিনাশ ঘটাতে। এই কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মন্ত্র পড়ার সাথে সাথে তার শক্তি প্রয়োগ করে সেই রাক্ষসী ফুলটির উপর, আর সাথে সাথে সেই রাক্ষসী ফুলটি একটি বিশেষ ক্ষমতা লাভ করে। এই তো, এবার আমার এখানকার কাজ শেষ হয়েছে। এখন আমাকে আমার আস্তানায় চলে যেতে হবে, আর সুমনকে খবরটা জানাতে হবে। সুমনে মনে মনে যেটা চাইছিল সেটাই আমি খুব তাড়াতাড়ি করব। এই কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। ফুলকুমারী, অবশেষে আমরা সব বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখন এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ রাজকুমার, এখন আর কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। তবে এ কদিন এসব নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে গিয়ে আপনার রাজকার্যে মোটেও মন দেওয়া হয়নি। আপনি এই রাজ্যের নতুন রাজা হিসেবে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু তারপরও সব কাজ পিতামশাইকে এখনো করতে হচ্ছে। এবার কিন্তু আপনাকে রাজকাজের দায়িত্ব নিতে হবে, আর মন দিয়ে রাজকাজ করতে হবে। ফুলকুমারী, তুমি ঠিকই বলেছ, কিন্তু আসলে এতদিন এত বিপদ সামলে তোমাকে সেরকম সময় দেওয়া হয়নি। তাই ভাবছি তোমাকে নিয়ে একটু রাজ্য ভ্রমণে বেরোবো।